আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.2 অনুশীলনীর 13, 14 এবং 15 নম্বর সমস্যার সমাধান করব। তো 13 নম্বরে দেখো, 13 নম্বরে বলেছে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকা নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে দেখো, প্রথম অংশে বলেছে যে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার ফিতা ক্রয় করেছে। তার মানে 1 মিটার ফিতার দাম 20 টাকা দেয়া আছে, কিন্তু ও ক্রয় করেছে 15 মিটার। তাহলে আগে আমরা দেখি যে 15 মিটার ফিতার দাম কত টাকা হয়। তাহলে চলো আমরা 13 নম্বর দিয়ে শুরু করি। লিখি, দেয়া আছে 1 মিটার ফিতার দাম 20 টাকা। 1 মিটার ফিতার দাম সমান 20 টাকা। অতএব 15 মিটার ফিতার দাম 20 গুণ 15 টাকা। এখন দেখো, 20কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে দেখো 15 গুণ 30 হয়। আর এই যে একটা শূন্য, এই শূন্যটা আমরা বসিয়ে দিব। তাহলে মাইশা মোট 300 টাকা দিয়ে ফিতা কিনেছে, মানে ফিতার মূল্য হচ্ছে 300 টাকা। এখন দেখো বলছে ভ্যাটের হার 4 টাকা। ভ্যাট কি? ভ্যাট হচ্ছে আমরা যে পণ্যগুলো কিনি, ক্রয় করি, সেই ক্রয় মূল্যর সাথে কিছু অতিরিক্ত টাকা সরকারকে আমাদেরকে কর দিতে হয়, সেটাই হচ্ছে ভ্যাট। তো দেখো এখানে ভ্যাটের হার বলেছে যে 4 টাকা। যখন এই হার কথাটা আসবে তখন বুঝবে যে 100 টাকার মধ্যে বলছে। এখানে বলছে ভ্যাটের হার 4 টাকা, মানে 100 টাকায় ভ্যাট হচ্ছে 4 টাকা। যদি বলে ভ্যাটের হার 10 টাকা, তাহলে তুমি বুঝবে যে বলছে 100 টাকায় ভ্যাট দিতে হবে 10 টাকা। আর যদি বলে ভ্যাটের হার 30 টাকা, তাহলে তুমি বুঝবে যে 100 টাকায় ভ্যাট দিতে হবে কত টাকা? 30 টাকা। তো এখানে যেহেতু বলেছে যে ভ্যাটের হার 4 টাকা, তাহলে 100 টাকায় তার ভ্যাট দিতে হবে 4 টাকা। তাহলে আমি দেখি যে ও যে 300 টাকার ফিতা কিনেছে, 300 টাকার ফিতা কিনলে তাকে ভ্যাট কত টাকা দিতে হয়। তাহলে সেটাই আমরা লিখি আগে যে 100 টাকায় ভ্যাট দিতে হয়। 100 টাকায় 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট দিতে হবে 4/100 টাকা। অতএব 300 টাকা ছিল মাইশার ফিতার ক্রয় মূল্য। তাহলে 300 টাকা যদি মাইশার ফিতা ক্রয় করে, তাহলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে সেটাই আমরা এখানে বের করে নিই। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এটাকে যদি 10 দিয়ে আর কি ভাগ দিই, 100 দিয়ে যদি এটাকে ভাগ দিই, 100 1 কে 100, এখানে 3 হয়ে যাবে। শূন্য 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 গুলো কেটে বেসিক্যালি আসলে 3 থাকে, আমরা এইভাবে দেখালাম। তাহলে 3 4 দেখো কত? 12। তাহলে 12 টাকা হচ্ছে তাকে ভ্যাট দিতে হবে। মাইশাকে ভ্যাট দিতে হবে 300 টাকার সাথে 12 টাকা। তাহলে মোট তার তাকে কত টাকা দিতে হবে? ফিতার দাম তো 300 টাকা দিতেই হবে, সাথে আবার তাকে 12 টাকা ভ্যাটও দিতে হবে। তাহলে দোকানিকে মোট দিতে হবে, দোকানিকে 300 প্লাস 12 টাকা। তাহলে দোকানিকে মোট দিতে হচ্ছে 312 টাকা। দোকানি পাবে মোট 312 টাকা। এখন দেখো, সে দোকানিকে কত টাকা দিয়েছে? সে দোকানিকে দিয়েছে 500 টাকা। তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে আমরা লিখি যে দোকানি তাকে ফেরত দেবে
ফেরত দেবে, তাহলে 500 থেকে 312 আমরা যদি বিয়োগ করে দিই, দেখো আমরা 500 থেকে 312 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে দোকানিকে সে কত টাকা ফেরত দিবে সেটা আমরা বের করে দিতে পারবো। তাহলে দোকানিকে সে ফেরত দিচ্ছে 500 থেকে 312 বিয়োগ করে হচ্ছে 188 টাকা। তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 188 টাকা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা 14 নম্বর সমস্যার সমাধান করি। 14 নম্বরে বলেছে, দেখো মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনে ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকার প্রয়োজন হবে? তাহলে দেখো এখানে টাকা আর রুপি দুইটা কারেন্সির কথা বলা হয়েছে। আমাদের বলেই দিয়েছে যে বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি, আর চাচ্ছে কি বাংলাদেশের টাকার পরিমাণ। তো যেটা চাইবে সেটা আমরা ডান পাশে রেখে অঙ্ক করব। তাহলে দেখো এখানে 14 নম্বরে কি বলেছে? বলেছে 0.85 রুপি সমান বাংলাদেশে কত টাকা? বাংলাদেশি 1 টাকা। তাহলে আমরা সেই কথাটা লিখি, 0.85 রুপি সমান 1 টাকা। অতএব 1 রুপি সমান 85 টাকা। অতএব কত রুপি দেয়া আছে? ওখানে দেয়া আছে 42,500 রুপির জন্য কত টাকার প্রয়োজন হবে। তাহলে 42,500 রুপি সমান 1 গুণ 42,500 ভাগ 0.85। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে যেহেতু দশমিক আছে আমাদেরকে দশমিকটা তুলে দিতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। তাহলে দশমিক যদি তুলি তাহলে আমাদের কি করতে হবে বলো? এখানে যা আছে তা আগে আমরা লিখে দিব। এবার দেখো দশমিক তুলবো কোথা থেকে? নিচ থেকে, মানে হর থেকে দশমিকটা তুলে দিতে চাচ্ছি। তাহলে লবের সাথে সেটা গুণ আকারে আমাদেরকে লিখতে হবে। তাহলে আগে গুণ দিলাম। এই যে দেখো এই দশমিকের জন্য এখানে একটা 1 নিলাম, আর দশমিকের পরে 2টা ডিজিট আছে এই জন্য 2টা শূন্য নিলাম। এবারে এটা কিন্তু দশমিক মুক্ত হয়ে গেছে। এবারে দেখো আমরা যদি ভাগ করি, তাহলে 85কে যদি আমরা 42,500 দিয়ে ভাগ করি তাহলে 500 পাবো। আর 500-র সাথে যদি আমি 100 গুণ করি, 5 একে 5, আর যে 4টা শূন্য ছিল সেই 4টা শূন্য আমরা বসিয়ে দিব, তাহলে আমাদের গুণটা সহজে হয়ে যাবে। তাহলে দেখো আমরা পেয়েছি 50,000 টাকা। তাহলে ভারতীয় 42,500 রুপি সমান বাংলাদেশি 50,000 টাকা। তাহলে মিস্টার রায়ের 50,000 টাকার প্রয়োজন হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 50,000 টাকা। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল। আচ্ছা, এবারে আমরা 15 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 15 নম্বরে আমাদেরকে বলেছে নীলিম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? বলেছে দেখো পরের লাইনে যে বার্ষিক আয়ের মোট 2,50,000 টাকার আয়কর কিন্তু 0 টাকা। তার মানে উনি আয়কর দেন বার্ষিক আয়ের উপরে। বার্ষিক মানে 1 বছরের আয়ের উপরে। তাহলে দেখো মাসে প্রথমে আমাদের মাসের বেতনটা দেওয়া আছে, তাহলে আমাকে দেখতে হবে যে উনি 1 মাসে যে টাকাটা পেয়েছেন, তাহলে উনি 1 বছরে কত টাকা পাচ্ছেন
সেটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। এখন দেখো তিনি 1 মাসে 22,250 টাকা তার বেতন। 1 মাসের বেতন হচ্ছে 22,250 টাকা। তাহলে সেটাই আমরা লিখি যে 1 মাসের বেতন, মাসের মূল বেতন 22,250 টাকা। অতএব 12 মাসের বেতন কত হবে? তাহলে 22,000, অবশ্যই বেশি টাকা হবে। এই জন্য আমরা কি করব? 12 দিয়ে গুণ করে দিব। এটা যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে পাবো 2,67,000 টাকা। এবার দেখো আমরা 12 মাসের টাকাটা কিন্তু বের করে ফেলেছি। এখন বলেছে যে এটা তাহলে আমাদের কি বার্ষিক আয়। তাহলে নীলিম সাহেবের বার্ষিক আয় হলো 2,67,000 টাকা। কিন্তু প্রশ্নে আমাদেরকে বলেছে যে বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। তার মানে প্রথম 2,50,000 টাকার জন্য নীলিম সাহেবকে কোনো আয়কর দিতে হবে না। তাহলে আয়কর যোগ্য টাকার পরিমাণটা কত? তাহলে এই টাকাটা থেকে যদি আমি 2,50,000 টাকা বিয়োগ করে দিই তাহলে যেই টাকাটা থাকবে সেই টাকাটার উপরেই শুধু নীলিম সাহেবকে আয়কর দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আয়কর যোগ্য টাকার পরিমাণ, আয়কর যোগ্য টাকার পরিমাণ। আমার এই পাশে জায়গাটা একটু কম, আমি এখান থেকে সমান চিহ্নটা দিয়ে লিখি। তাহলে দেখো মোট বার্ষিক আয় হচ্ছে তার 2,67,000 টাকা। এখান থেকে 2,50,000 টাকায় তাকে কোনো আয়কর দিতে হবে না। তাহলে 2,67,000 থেকে 2,50,000 যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার 17,000 টাকা থাকবে। তাহলে এই 17,000 টাকায় তাকে আয়কর দিতে হবে। এই 17,000 টাকার উপরে তাকে আয়কর দিতে হবে। তাহলে এখন দেখো পরবর্তী লাইনে আমাদেরকে বলেছে যে পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা। তো তোমাদের কিছুক্ষণ আগে আমরা বললাম যখন আয়করের হার কথাটা বলবে তখন আমাদের কি বুঝতে হবে যে 100 টাকাই এই কথাটা বলছে। তাহলে দেখো আয়করের হার 10 টাকা, মানে 100 টাকায় আয়কর দিতে হবে 10 টাকা। তাহলে সেই কথাটাই লিখি আমরা যে 100 টাকায় কর দিতে হবে 10 টাকা। অতএব 1 টাকায় কর দিতে হবে 10/100 টাকা। অতএব 17,000 টাকায় কর দিতে হবে 10 গুণ 17,000 ভাগ 100। তাহলে দেখো আমরা যদি এইটাকে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 70 পাবো। 170-এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে পাবো 1700 টাকা। তাহলে দেখো নীলিম সাহেবকে কর বাবদ 1700 টাকা দিতে হবে, মানে নীলিম সাহেবকে কর দিতে হবে 1700 টাকা। তাহলে আমাদের উত্তর 1700 টাকা। তাহলে দেখো প্রথমে আমরা কি করেছি, প্রথমে মাসিক বেতন দেওয়া ছিল, 1 মাসের বেতন দেওয়া ছিল। আমরা প্রথমে 12 মাসের বেতন বের করে নিয়েছি, কারণ বার্ষিক পরিমাণে বার্ষিক হারে আমাদেরকে আয়কর দিতে হয় এই জন্য। তারপর আয়করযোগ্য টাকার পরিমাণ বের করেছি, মানে মূল বেতন যে টাকাটা আমরা বের করেছি 12 মাসে, সেই 12 মাসের থেকে 2,50,000 টাকা আমরা বাদ দিয়েছি, কারণ 2,50,000 টাকার জন্য কর দিতে হয় না।
তারপর করযোগ্য মানে অর্থের পরিমাণটা বের হয়ে গেছে যে 17,000 টাকার উপর তাকে কর দিতে হবে। তাহলে কত টাকা কর দিতে হবে? তো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে 10 টাকা হারে কর দিতে হবে, মানে 100 টাকায় কর দিতে হবে 10 টাকা। এই জন্য আমরা বের করে নিয়েছি যে 17,000 টাকায় তাকে কত টাকা কর দিতে হবে। তো 17,000 টাকায় কর দিতে হবে 1700 টাকা। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।